কষ্ট পেয়েছে ভালোবেসে। আমি চাই না ও আবার কষ্ট পাক। তুই যদি আবিরকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। ভাবিকে আমি প্রায় 10 বছর ধরে চিনি। ওর মতো ভালো ছেলে এই দুনিয়াতে হয় না। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ও মানুষের উপকার ছাড়া অপকার করতেই জানে না। আর তুই নিজেকে যদি ওকে গিয়ে ভালোবাসার কথা বলিস, তাহলে ও কখনোই রাজি হবে না। ও এটাই ভাববে যে ওর বন্ধুর বিশ্বাস কখনোই নষ্ট করতে পারবে না। তোকে ভালোবাসলে আমি কষ্ট পাবো, তাই তোকে কখনোই ও ভালোবাসতে রাজি হবে না। তাই বলছি, যদি তুই সত্যি আমাকে ভালোবাসিস, তাহলে আমাকে বল। আমি আব্বু আম্মুর সাথে কথা বলে তোদের বিয়ের ব্যবস্থা করব। তন্নি কিছু না বলে সবুজকে শক্ত করে জড়িয়ে ধরে। সবুজ তার উত্তর পেয়ে যায়। বোনকে বুক থেকে তুলে কপালে চুমু দিয়ে বলে, তুই কোনো চিন্তা করিস না, আব্বু আম্মুর সাথে কথা বলে তোদের বিয়ের ব্যবস্থা আমি করব। তবে হ্যাঁ, আমাকে একটা কথা দিতে হবে। কি কথা ভাইয়া? আমার বন্ধুটা জীবনে অনেক কষ্ট করেছে, নিজের পরিবার থেকেও অনেক কষ্ট পেয়েছে। তুই যদি তোর ভালোবাসা দিয়ে ওর জীবনের সব কষ্টগুলো মুছে দিতে পারিস, তাহলে আমি ভাই হয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করব তোকে নিয়ে। কি পারবি তো? তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার কথাগুলো রাখতে পারি। যতদিন এই দেহে প্রাণ থাকবে, ততদিন আমি সাব্বিরকে আগলে রাখবো। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে সবুজ চলে যায়। তন্নি বেডে শুয়ে হাসতে থাকে। রুমে এসে দেখে আবির গভীর ভাবনায় ডুবে আছে। কি নিয়ে ভাবছিস? কই না তো, আমি আবার কি নিয়ে ভাবতে যাব এখন? তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আমাকে কিছু বলার জন্য আবার তোকে পারমিশন নিতে হবে নাকি? দেখ আবির, আমার বোনটা খুব আদরের। ও ছোট থেকে যা চেয়েছে আমি কি তাই দিয়েছি। কখনো ওর চোখে পানি আসতে দিইনি। ও কষ্ট পাবে বলে কখনো ওর চাওয়া পাওয়াকে অপূর্ণ রাখিনি। আজও আমার কাছে একটা জিনিস চেয়েছে। আমি ওকে এটা না দিতে পারলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তো যা চেয়েছে তা দিয়ে দে, এতে আবার আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমার বোনটা যে তোকে চেয়েছে। সবুজের কথা শুনে আবির বসা থেকে দাঁড়িয়ে যায়। অবাক চোখে সবুজের দিকে তাকিয়ে আছে। সবুজও বসা থেকে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে আবার বলে, দেখ, তোর সাথে কি হয়েছে আমি তো সবটাই জানি। এই অবস্থায় তোর পক্ষে অন্য কোনো মেয়েকে বিশ্বাস করা এতটা সহজ হবে না, সেটাও জানি। কিন্তু সবাই কি একরকম হয়? আর আমার বোন তো ওরকম নয়। আমার বোনটা তোকে খুব ভালোবাসে আবির। প্লিজ, তুই আমার বোনটাকে আপন করে নে। আমি বন্ধু হয়ে তোর কাছে শুধু এতটুকু রিকোয়েস্ট করছি। এসব কি বলছিস? আর তাছাড়া আমি তোর আশ্রয় এখানে আশ্রিত। তোর বাবা মা এসব কথা শুনলে কখনোই মানবে না, উল্টো তারা আরো কষ্ট হবে। তুই শুধু শুধু তোর বাবাকে কষ্ট দিস না। তুই তো নিজে বুঝিয়ে বল, ও আমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করে। তোর থেকে ভালো ছেলে আমার বোন কোনোদিনও পাবে না। আব্বু আম্মুর সাথে আমি কথা বলবো। তুই শুধু আমাকে কথা দে, যদি আব্বা আম্মুরা যায় তাহলে তুই তো বোনকে বিয়ে করবি। আবির এখন ঠিক কি বলবে সে বুঝতে পারছে না। আবার এটাও জানে সে যদি এখন না করে তাহলে সবুজ খুব কষ্ট পাবে। যে মানুষটা তাকে আশ্রয় দিয়েছে, বিপদে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, সেই মানুষটাকে কি করে সে কষ্ট দেবে? আবির শান্ত কণ্ঠে সবুজকে বলে, ঠিক আছে, যদি আঙ্কেল আন্টি রাজি হয় তাহলে তো মেয়েকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি আঙ্কেল আন্টি রাজি না হয় তাহলে তুই তাদের জোরাজুরি করতে পারবি না। ঠিক আছে দোস্ত, তাই হবে। বলে সবুজ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আবিরও নিজের বন্ধুকে জড়িয়ে নেয়। রাতে সবাই একসাথে খেতে বসেছে। সবুজ তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, আব্বু, তোমার আর আম্মুর সাথে আমার একটা কথা ছিল। সবুজের কথা শেষ হতেই আবিরের কাশি উঠে যায়। সবুজ আবিরের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। তন্নি আবিরের সামনে পানির গ্লাস দেয়। সবুজ তার আব্বু আম্মুকে কি বলবে সেটা আবির খুব ভালো করেই জানে। আর সেই জন্যই আবিরের খাবারের সময় বিষম লেগে যায়। তন্নিও বিষয়টা বুঝতে পারে। আবির পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। শাহেদা বেগম আবিরকে উদ্দেশ্য করে বলে, এখন কেমন লাগছে বাবা?
আমি ঠিক আছে আন্টি। হঠাৎ করে কি হলো তোমার? আরে ভীষণ লেগেছে, বুঝতে পারছো না? আস্তে আস্তে বাকি খাবারটুকু খেয়ে নাও। আচ্ছা সবুজ, তুই কি যেন বলতে চাইলি? আবির অসহায় দৃষ্টিতে সবুজের দিকে তাকায়। সবুজ বুঝতে পারছে আবির তাকে এখন বলতে না করছে, তাই সবুজ বলে, আচ্ছা খাবার শেষ হোক, তারপর বসে আমরা কথা বলবো। আর তাছাড়াও খাবার সময় অত কথা বলা ঠিক না। তুই বলছিস কথা আছে, আবার তুই বলছিস এত কথা বলা ঠিক না। কি যে হয়েছে তোর বুঝি না। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমাদের রুমে আসিস। আবির যেন এবার একটা বড় নিঃশ্বাস ফেলে। খাওয়া দাওয়া শেষে আবির তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে যায়। শাহিদা বেগম আর তানভীর হাওলাদার নিজেদের রুমে চলে যায়। সবুজ তার আব্বু আম্মুর রুমের দিকে যেতে থাকে। তন্নি চলে আসে আবিরের রুমে। তন্নিকে দেখে আবির বলে, এ কি, তুমি এখন এখানে? কেন, আমার কি সময় আসা বারণ আছে? না, ঠিক বারণ নেই, তবে কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। ভাইয়া কি আপনার সাথে কোনো কিছু নিয়ে কথা বলেছে? হ্যাঁ বলেছে। তো আপনার উত্তরটা কি? সবুজকে তো উত্তর দিয়ে দিয়েছি। সেটা আমি শুনতে চাইছি, বলুন না কি বলেছেন ভাইয়াকে। তুমি সবুজকে যেটা বলেছো আমি সেটাই বলেছি। আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি। আগে তোমার আব্বু আম্মুর কথা কি হয় জেনে নেই, তারপর। তার মানে যদি আব্বু আম্মু রাজি থাকে তাহলে আপনিও রাজি? আগে তোমার আব্বু আম্মু কি বলে শুনে নাও। ঠিক আছে, আমি আপনার মুখ থেকে শোনার অপেক্ষায় রইলাম। বলেই তন্নি রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। কিন্তু রুমে তার মন টিকছে না। তার আব্বু আম্মু কি বলবে সেটা জানার জন্য খুব মনটা ছটফট করছে। তাই রুম থেকে বের হয়ে তার আব্বু আম্মু রুমের সামনে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে কি বলছে। এদিকে সবুজ তার আব্বু আম্মুর সামনে বসে আছে। কি বলতে চাইছিস বলে ফেল। আসলে আব্বু, আমি চাইছিলাম আমার বিয়ের আগে তন্নির বিয়েটা হয়ে যাক। তোর বিয়ের আর মাত্র 15 থেকে 16 দিন বাকি আছে। এর মধ্যে ভালো ছেলে খুঁজে পাবো কোথায়? তার চেয়ে ভালো আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপর না হয় আমার দেখে শুনে একটা ভালো ছেলের সাথে তন্নির বিয়ে দিয়ে দিব। ভালো ছেলে তো তোমাদের সামনে আছে আব্বু। এর থেকে ভালো ছেলে আর কোথাও তোমরা খুঁজে পাবে না, আমি শিওর। তুই কার কথা বলছিস বুঝতে পারছি না। সবুজ, তুই কোথায়? আবিরের কথা বলছিস না তো? আব্বু, আমি আবিরের কথাই বলছি। আবির খুব ভালো ছেলে। আমি 10 বছর ওর সাথে দেশের বাইরে ছিলাম। কোনো ধরনের বাজে স্বভাবের ভেতরে নেই। কোনো ধরনের নেশা পানীয় ভুল করেও করে না। আমার বিশ্বাস তোমরা তন্নির জন্য এর চেয়ে ভালো ছেলে কোথাও পাবে না। তোর কথা ঠিক আছে, কিন্তু আবির তন্নিকে কি বিয়ে করতে রাজি হবে? তাও এই অবস্থায়? ওর মন মানসিকতা কিছু তো এখন ঠিক নেই। ছেলেটা এত কিছু সহ্য করছে কয়দিন আগে, এর মধ্যে ওর সাথে এসব নিয়ে কথা বলাটা কি ঠিক হবে? তারপরও মাত্র নিজেকে দাঁড় করানোর জন্য কাজে লেগেছে, এখনো কাজটাই শুরু করেনি। আবিরকে রাজি করানোর দায়িত্ব আমার। তোমরা রাজি কিনা সেটাই ইম্পর্টেন্ট আম্মু। আর তন্নি, ও তো পছন্দ, ও পছন্দ আছে। ও যদি রাজি না হয় তখন? তন্নি আবিরকে পছন্দ করে, তন্নি নিজে আমাকে বলেছে। আবির অবশ্য সব এখনো জানে না। যদি তন্নি রাজি থাকে তাহলে তুই আবিরের সাথে কথা বল, কিন্তু ওকে জোরাজুরি করিস না, তাহলে ও ভাববে আমরা ওকে আশ্রয় দিয়েছি বলে ওর উপরে জোর খাটাচ্ছি। তোমরা কোনো চিন্তা করো না আম্মু, আমি তাহলে যাই। যদি সবকিছু ঠিক থাকে আগামী শুক্রবার কাজী ডেকে ঘরোয়াভাবে ওদের বিয়ে পড়িয়ে দেব। পরে এক সময় অনুষ্ঠান করব। ঠিক আছে, তাহলে তাই কর। তন্নি দৌড়ে নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে উড়াধুরা নাচতে থাকে। অন্যদিকে সবুজ রুমে এসে দেখে আবির শুয়ে আছে। সবুজ আবিরকে উদ্দেশ্য করে বলে, গুড নিউজ, আব্বু আম্মু রাজি হয়ে গেছে। বলেছে যদি তোর সম্মতি থাকে এই বিয়েতে, তাহলে আগামী শুক্রবার কাজী ডেকে ঘরোয়াভাবে বিয়ে করিয়ে দেবে। আর পরে কোনো এক সময় অনুষ্ঠান করা যাবে। সত্যি কি এটাই বলেছে নাকি তুই জোরাজুরি করছিস? আল্লাহর কসম দোস্ত, আমি জোরাজুরি করি নাই।
আমি শুধু তাদের সামনে বিয়ের প্রস্তাব রাখলাম, তারা রাজি হয়ে গেল। অবশ্যই এটা বলেছে যদি তোর সমস্যা থাকে তাহলে এসব নিয়ে যেন সামনে না আগায়। ঠিক আছে, যদি তাদের সম্মতি থাকে আমার আর কোনো আপত্তি নেই। আচ্ছা তুই থাক, আমি গিয়ে বোনকে খবরটা দিয়ে আসি। সবুজ, তুই যাস না, আমি যাই। আসলে ও একটু আগে রুমে এসেছিল আর আমার মুখ থেকে আমার উত্তরটা জানতে চেয়েছিল। ঠিক আছে তাহলে যা, গিয়ে খুশির খবরটা তুই দিয়ে আয়। আবির আর কিছু না বলে রুম থেকে বের হয়ে তন্নির রুমের সামনে চলে আসে। রুমের দরজায় নক করতেই তন্নির নিজের নাচ থামিয়ে দেয়। ভদ্র হয়ে রুমের দরজা খুলে দেখে আবির দাঁড়িয়ে আছে। তন্নি সামনে থেকে সরে গিয়ে হাতের ইশারায় বলে ভেতরে আসতে। আবির রুমের ভেতরে গিয়ে আশেপাশে চোখ বোলাচ্ছে। এরপর তন্নির দিকে তাকিয়ে কিছুটা লজ্জামাখা কাপা কণ্ঠে বলে, তোমার রুমটা তো খুব সুন্দর আর গোছানো। আপনি বুঝি আমার রুম দেখতে এসেছেন? না ঠিক তা নয়, একটা কথা বলতে এসেছিলাম। আর ধৈর্য ধরে থাকতে পারছি না, আপনার মুখে কথাটা শুনতে খুব ইচ্ছে করছে, প্লিজ বলুন না এবার। তোমার আব্বু আম্মু রাজি হয়েছে। আর আপনি রাজি তো? তুমি তো আমাকে এসে সরাসরি প্রপোজ করনি, তোরা আমি কেন সরাসরি বলবো তোমাকে? মেয়েরা কি আগে প্রপোজ করে নাকি? ছেলেরাই তো সব সময় প্রপোজ করে। আমাদের বেলায় না হয় অন্যরকম হলো। আবিরের কথা শুনে তন্নির লজ্জা পেয়ে মাথা নিচু করে মনে মনে নিজেই নিজেকে বলে, কি এত লজ্জা পাচ্ছিস তনি? যাকে ভালোবাসিস সে তোর সামনে দাঁড়িয়ে আছে, নিজের মনের কথাটা বলে দে। আর তোদের বিয়েও ঠিক হয়ে গেছে, একটু সাহস করে বলে দে। আচ্ছা বলতে না পারলে জড়িয়ে ধর না। আবির তন্নির দিকে তাকিয়ে মিটমিট করে হাসে, কিন্তু হুট করে যে তন্নি এমনটা করবে সেটা ভাবতে পারেনি। দৌড়ে আবিরকে জড়িয়ে ধরে তন্নি বলে, আই লাভ ইউ আবির, আই লাভ ইউ সো মাচ। আবির মুস্কি হেসে তন্নিকে জড়িয়ে ধরে। এরপর তন্নির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আই লাভ ইউ টু তন্নি। একে অপরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কতটা সময় যে একে অপরকে জড়িয়ে ধরে কেটে যায় দুজন বুঝতেও পারে না। এরপর একে অপরকে ছেড়ে দিয়ে চোখে চোখ রাখে। আবির তন্নির কাঁধে হাত রাখে, তন্নি আবিরের দু হাতের উপর হাত রাখে। চার চোখ নিজেদের দেখতে খুব ব্যস্ত। আবির এত গভীরভাবে তন্নির দিকে তাকিয়ে আছে, তন্নির কাছে মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। সত্যি, ভালোবাসার মানুষ যদি আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন আপনার কাছেও এমনটাই মনে হবে। আমি আমার কথা বলছি না, কিন্তু লেখক সাহেবের সাথে এমনটা হয়ে চলেছে প্রতিদিন, তাই সে বলেছে। কি তাই তো আরমান ভাই? চলো এবার আবার নায়ক নায়িকার কথা শুনি। এই চোখে রাখো তোমার দুটো চোখ, কিছু সময় অনেক কথা হোক, তুমি বলবে শুনবো আমি। আমার এই হাত রাখো, তোমার দুই হাত সারা দিন রাত। স্বপ্ন পথে নামি সুখের এই লগনে, তুমি আর আমি দুজনে প্রেমে এই পৃথিবী সাজাই। এই প্রিয় আমি তোমার হতে চাই। আজ আর সত্যি কোনো বাধা নেই, আমি শুধু তোমারই হতে চাই। ব্যালকনিতে বসে আছে দুজন। তন্নি আবিরের বুকে মাথা রেখে আবিরের গলা জড়িয়ে ধরে আছে। আবির তন্নির কোমর জড়িয়ে ধরে আছে। আজ যে তাদের ভালোবাসা পূর্ণ হবার কথা হয়েছে, আজ আর তাদের কেউ বাধা দেবার নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবির আর সবুজ চলে আসে দোকানে। দোকান খুলে বসে। ধীরে ধীরে লোকজন আসতে শুরু করে। সবুজ আবিরকে পরে আসবো বলে চলে যায়। আবির নিজের মতো করে কাজ করতে থাকে। এদিকে সবুজ তার হবু বউ মারিয়ামের সাথে দেখা করতে আসে। দুজন বসে আছে একটা রেস্টুরেন্টে, দুজনের সামনে গরম কফির কাপ। তারপর বাসার খবর কি? আর আবির ভাইয়ের খবর কি? তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আবির আর তন্নির বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার বাসায় কাজী ডেকে বিয়ে পড়ানো হবে। আবির ভাইয়ের সাথে তন্নির বিয়ে, এটা কিভাবে ঠিক হলো? তোমার ননদ আবিরকে পছন্দ করে, আর সেটাই সে আমাকে বলে। আবিরকে তো আমি আগে থেকেই চিনি। আবিরের সাথে কথা বললাম, আবির বলল যদি আমার আব্বু আম্মু রাজি হয় তাহলে ওর কোনো সমস্যা নেই। রূপা ফুপি রাজি হয়ে গেল? তারাও রাজি। তাহলে তো ভালোই হলো। তা বিয়ের পর আবির ভাই কি আবার অন্য কোথাও চলে যাবে নাকি?
আমি তো চাই আবির আমাদের সাথেই থাকুক। এখন ও যদি না চায় তাহলে আর কি করব? তুমি তো আবির ভাইকে চেনো, কি মনে হয় তোমার আবির ভাই অন্য কোথাও থাকতে চাইবে? আমার যতটুকু মনে হয় ও নিজের অবস্থা একটু সচল করে তারপর ঘর বানানোর চিন্তা করবে। আবির কখনো ঘর জামাই থাকতে চাইবে না, আর আমিও চাই না কেউ আমার বন্ধুকে ঘর জামাই বলে কথা বলুক। আবির ভাই কি আজকে এই দোকান ওপেন করেছে? ওকে দোকানে রেখে আসলাম তোমার সাথে দেখা করার জন্য। আচ্ছা, এখন কফিতে চুমুক দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে কফি। তুমিও না? এরপর দুজন কফির কাপ হাতে নিয়ে চুমুক দেয়। কফি খেতে খেতে আরো অনেক সময় দুজন কথা বলতে থাকে। অন্যদিকে আবির নিজের মতো করে কাজ করছে। হঠাৎ মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে আননোন নাম্বার কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো উনি বলছি। আমার কণ্ঠ চিনতে পারছেন না? কি করে চিনবো? কল রিসিভ করার পর তো আর কথা বলনি, তাই কি মনে করে কল করলে? কেন, আপনাকে আমি যে কোনো সময় কল দিতে পারি না? না, এটা কখন বললাম? কি করছো? আপনাকে মিস করছি। কালকে ভালোবাসি বললাম, আর আজকে আপনি আমার থেকে দূরে। কোথায় আপনার সাথে সময় কাটাবো? তুমি তো জানো আমার অবস্থা। নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হলে অনেক কিছু করতে হবে। আগে সবকিছু গুছিয়ে নেই, তারপর সারাক্ষণ তোমার সাথে থাকবো। আপনি নিজেকে প্রতিষ্ঠিত করলে সবচেয়ে বেশি আমি খুশি হব। যে কোনো পরিস্থিতিতে আমি আপনার পাশে আছি। শুধু একটাই অনুরোধ, আমাকে কখনো ছেড়ে যাবেন না। আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা, আর আমি চাই আপনি আমার জীবনের শেষ ভালোবাসা হয়ে থেকে যান সারা জীবন। শূন্য পকেটে যে নারী একটা পুরুষের হাত ধরে, সেই নারী সারা জীবন সেই পুরুষের জীবনে থেকেছে। তুমি আমার জীবনের সেই নারী, কথা দিচ্ছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত ধরে রাখার চেষ্টা করব। আমিও শুধু এতটুকুই চাই আপনার কাছে। আচ্ছা, আপনি এখন কাজে আছেন, সমস্যা হবে। আপনার জন্য অপেক্ষায় থাকবো। ঠিক আছে, বাসায় এসে কথা বলবো। বলে কল কেটে নিজের কাজে মনোযোগী হয় আবির। অন্যদিকে পুতুল শুয়ে শুয়ে কান্না করছে। পলি বেগম পুতুলের রুমে এসে মাথার পাশে বসে। পুতুল চোখের পানি মুছে তার আম্মুর দিকে তাকায়। পলি বেগম বলে, একটা ভুলে এখন সারা জীবন কান্না করতে হবে? এভাবে কান্না না করে জামাইকে কল করে বল এসে নিয়ে যেতে। জীবন যা নষ্ট করার পরেই তো নিয়েছিস। এখন যা হয়েছে সবকিছু ভুলে নতুন করে আবার সবকিছু মানিয়ে নিয়ে শুরু কর। আমি তোমাদের বাসায় আছি বলে কি তোমাদের সমস্যা হচ্ছে আম্মু যে আমার চরিত্র নিয়ে কথা বলে? তার সাথে আর যাই হোক সংসার করা যায় না আম্মু? বিয়ের আগে এইসব কথা মনে হয়নি কেন? কেন তখন ওই ছেলেকে বিয়ে করেছিলি? তোর পছন্দের ছেলের সাথেই তো তোর বিয়ে হলো। তাহলে এখন কেন ওই ছেলের তোর চরিত্র নিয়ে কথা বলবে? ভুল যখন আমি করেছি তখন ভুলের মাসুল আমিই দিব। তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, সবাইকে শান্তি করে দিব আমি। হ্যাঁ তাই কর, আমাদের একটু শান্তি দে। তোর জন্য আশেপাশের মানুষের কথা শুনতে হচ্ছে। আমরা আর এসব নিতে পারছি না। যা ইচ্ছা হয় তাই কর, শুধু আমাদের একটু শান্তি দে। বলেই পলি বেগম চলে যায়। পুতুল উঠিয়ে দরজা বন্ধ করে দেয়। একটা খাতা আর কলম নিয়ে কিছু লিখতে থাকে। অন্যদিকে আকিব নিজের রুমে বসে ড্রিঙ্কস করছে। আরফান শেখ আকিবের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, কি মনে করে রুমের দিকে উকি দেয়। আর এই দৃশ্য দেখে রাগে কটমট করতে করতে রুমের ভিতরে ঢুকে হাত থেকে মদের গ্লাস নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। আকিব দাঁড়িয়ে রাগী চোখে আরফান শেখের দিকে তাকায়। আরফান শেখ কষে আকিবের গালে থাপ্পড় দেয়। আকিব সোফায় আছড়ে পড়ে। রাগে কটমট করতে করতে সোজা হয়ে দাঁড়ায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে আরফান শেখের গালে থাপ্পড় দেয়। আরফান শেখ মেঝেতে ছিটকে পড়ে যায়। আকিব রাগে কটমট করতে থাকে। আরফান শেখ আকিবের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। কপালে হাত দিয়ে দেখে কপাল কেটে রক্ত পড়ছে। অসহায় দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। যে ছেলের জন্য এত কিছু করেছে সেই ছেলেই আজ তার গায়ে হাত তুলল। আকিব নেশায় ঠিক মতো দাঁড়াতে পারছে না, কিন্তু রাগে কটমট করছে। চেঁচিয়ে বলতে থাকে, হাউ ডিয়ার ইউ! তোর এত সাহস হয় কি করে আমার গায়ে হাত তুলিস? আমি আমার টাকা দিয়ে মদ খাই, তাতে তোর কি বুড়ো?
এই বাড়ির যত জায়গা জমি আছে সবকিছু আমার নামে, সবকিছু আমার। আমি আমার টাকা উড়াবো, তাতে তোর কি? তুই আমাকে বাধা দেওয়ার কে? হ্যাঁ, আমি আবির নই যে চুপচাপ তুই আর তোর বউ যা বলবি তা মেনে নিব। আরে ওই শালা তো বোকা চন্দ্র, তাই সারা জীবন শুধু গাধার মতো খেটে গেছে, আর শেষে তোদের লাথি খেয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। ও আমি তো সেই বোকামি করব না। এই বাড়ি টাকা পয়সা যা কিছু আছে সব আমার নামে। তোর তো কোনো কিছু করার ক্ষমতা নেই। ঘরে বসে বসে শুধু ঘরের অন্ন ধ্বংস করছিস। এরপর যদি আর কখনো আমার গায়ে হাত তুলেছ কিংবা আমাকে কোনো কিছুতে বাধা দিয়েছো, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমার রুম থেকে বের হয়ে যা, নয়তো আমি তোর কি করব তুই নিজেও জানিস না। আরফান শেখ কপাল চেপে ধরে বসা থেকে সোজা হয়ে দাঁড়ায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এটা যে তারই কর্মের ফল সেটা সে খুব ভালো করেই জানে। তাই কোনো কিছু না বলে চোখে পানি নিয়ে আকিবের রুম থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুমে গিয়ে বসতেই সেখানে আকলিমা বেগম আসে। এসে দেখে তার স্বামী কপাল চেপে ধরে বসে আছে, হাত রক্তে লাল হয়ে আছে। দৌড়ে স্বামীর কাছে এসে কপাল থেকে হাত সরিয়ে রেখে অনেকটা জায়গা কেটে গেছে। কান্না করতে করতে আকলিমা বেগম বলে, কি হয়েছে তোমার? এতখানি জায়গা কাটলো কি করে? রক্তে তোমার হাত লাল হয়ে আছে, আর তুমি এখানে বসে আছো? আকিব, কোথায় তুই? এখানে আয় তাড়াতাড়ি, দেখ তোর আব্বুর কপাল কেটে রক্ত পড়ছে। ওকে ডেকো না আকলিমা, আর এই রক্ত নয়, আমাদের পাপার ফল যা রক্ত হয়ে কপাল থেকে ঝরছে। কি বলছো তুমি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমাদের বড় ছেলের সাথে যে অন্যায় করেছি সেগুলো তারই ফল। তোমার এই হেয়ালি করার কথা আমি বুঝতে পারছি না। আগে তোমার মাথায় ড্রেসিং করে দিয়ে নেই, রক্ত পড়েই যাচ্ছে। বলেই দৌড়ে নিজের রুমে চলে আসে। বেশ খানিকটা তুলো আর স্যাভলনের বোতল নিয়ে চলে আসে নিচে। আরফান শেখের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে তুলোতে স্যাভলন নিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। রক্ত পরিষ্কার করা হয়ে গেলে তুলোতে স্যাভলন কপালের ক্ষত স্থানে চেপে ধরে বলে, আমি ব্যান্ডেজ আনতে ভুলে গেছি, তুমি এটা একটু ধরে বসো, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। বলেই আবার দৌড়ে রুমে চলে আসে। ব্যান্ডেজ নিয়ে নিচে এসে আরফান শেখের মাথায় ব্যান্ডেজ করে দেয়। এরপর বলে, আচ্ছা এখন বলো তো কপাল কাটলে কি করে? আকিবের রুমে গিয়েছিলাম, গিয়ে দেখি ও মদ খাচ্ছে। বাবা হিসেবে ছেলেকে শাসন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, আর তারপরে কান্নার শব্দ। এরপর কান্না করতে করতে আরফান শেখ সবকিছু বলে। সব শুনে আকলিমা বেগমের রাগে মাথা গরম হয়ে যায়। বসা থেকে উঠে রেগে মেগে আকিবের রুমের দিকে যেতে নিলে আরফান শেখ আবার বলে, তুমি ওর সামনে যেও না, ও তোমার গায়ে হাত তুলবে। দেখি কি করে হাত তোলে। কিছু বলি না বলে মাথায় চড়ে বসে আছে। ওকে আদর দিয়ে যখন মাথায় তুলেছি, এখন কথা না শুনলে মাথা থেকে আছড়ে ফেলতে পারবো। তুমি এখানে বসে থাকো, আমি এখনই আসছি। বলে রেগে মেগে আকিবের রুমে চলে যায়। রুমে আসতেই দেখে আকিব এলোমেলো হয়ে বিছানায় ঘুমিয়ে আছে। সামনের টেবিলে মদের বোতল রাখা। কোনো কিছু না বলে মদের বোতল নিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে। এরপর ডাস্টবিনে মদের বোতল ফেলে দেয়। আরফান শেখের সামনে আসতেই আরফান শেখ বলে, তোমাকে উল্টাপাল্টা কিছু বলেনি তো? ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠুক, তারপর ওর একটা বিহিত করেই ছাড়বো। এখনো যদি কিছু না বলি তাহলে পরে বললেও আর কিছু করতে পারবো না। তুমি এসো আমার সাথে, একটু বিশ্রাম করবে। বলে আরফান শেখকে ধরে নিজের রুমে নিয়ে যায়। এরপর আরফান শেখকে বেডে শুইয়ে দিয়ে মাথার পাশে বসে থাকে আকলিমা বেগম। রাত 12টা এখন। আবির দোকান বন্ধ করে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে থাকে। তন্নি আবিরের অপেক্ষায় এখনো না খেয়ে বসে আছে। বাকি সবাই খেয়ে যে যার রুমে ঘুমিয়ে পড়েছে। ডাইনিং টেবিলে বসে থাকতে থাকতে সেখানে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আবির বাসায় এসে দেখে তন্নি ডাইনিং টেবিলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছে তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে এখানেই। আবির এসে তন্নির পাশের চেয়ারে বসে। তন্নির চুলে হাত রেখে মুখের দিকে তাকিয়ে আছে। তখনই তন্নির ঘুম ভেঙে যায়।
চোখ খুলে পাশে তাকিয়ে দেখে আবির তার পাশে বসে তার দিকেই তাকিয়ে আছে। তন্নি মুখের উপর আসা চুলগুলো সরাতে সরাতে বলে, কখন আসছেন আপনি? মাত্র এসেছি। তুমি এখানে বসেছিলে কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার ভাজছি। আমার তো রোজই এমন লেট হবে। তুমি কি রোজ এখানে বসে ঘুমাবে? আপনার জন্য সারা জীবন এইভাবে বসে অপেক্ষা করব। এত ভালোবাসার কারণ কি আমাকে? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না, নিজেই ঠিক মতো চলতে পারে না। যদি শুধু ভালোবাসতাম তাহলে হয়তো অপেক্ষা করতে পারতাম না। আমি যে আপনার মায়ায় পড়ে গেছি, যে মায়া চাইলেও কাটাতে পারবো না মৃত্যু ছাড়া। আর আমার কিছুই চাই না, শুধু আপনি আমার পাশে থাকলেই হবে। এতটা মায়ায় জড়িও না নিজেকে তন্নি, পরে কষ্ট পেতে হবে। সব কষ্ট হাসি মুখে সয়ে যাব যদি আপনি আমার পাশে থাকেন। এমন একজনকে পেয়েছি যে আমার থেকে আমাকে বেশি ভালোবাসে, তার পাশে না থেকে কি কোনো উপায় আছে? ব্যাস এটুকু হলেই আমার হবে। এখন যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আবির কিছু না বলে হুট করে তন্নির কপালে চুমু খায়। তন্নি চোখ বন্ধ করে নেয়। এরপর আবির বসা থেকে উঠে চলে যায় ফ্রেশ হবার জন্য। আর তন্নি মুচকি হেসে আবিরের জন্য একটা প্লেটে খাবার বাড়তে থাকে। আবির ফ্রেশ হয়ে এসে খেতে বসে। খাবার যখনই মুখে দেবে তন্নিকে বলে, তুমি তো মনে হয় না খেয়ে আসো। আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনার সাথেই খাবো তাই। তাহলে একটা প্লেটে খাবার নিয়েছো কেন? তোমার প্লেট কোথায়? এক প্লেটে দুজন খাবো, সেটাও আপনার হাতে। এক প্লেটে দুজন খেলে ভালোবাসা বাড়ে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই। তন্নি মুচকি হেসে এক লোকমা খাবার হাতে নিয়ে আবিরের মুখের সামনে ধরে। আবিরও খাবার নিয়ে তন্নির মুখের সামনে ধরে। দুজন দুজনকে খাইয়ে দেয়। পানি খাওয়ার জন্য শাহেদা বেগম ডাইনিং রুমে আসতে নিলে এই দৃশ্য দেখে দূরেই দাঁড়িয়ে যায়। আবির আর তন্নির এই ভালোবাসা দেখে শাহেদা বেগমের মুখে হাসি ফুটে ওঠে। তার ছেলে যে তার মেয়ের জন্য ঠিক পাত্র বেছে দিয়েছে, এটা এখন সে মানতে বাধ্য হয়ে গেছে। ডাইনিং রুমে না এসে আবার রুমে চলে যায়। আবির তন্নি একে অপরকে খাইয়ে দিতে থাকে। অন্যদিকে আকিব সোফার এক পাশে বসে আছে, অন্য পাশে আকলিমা বেগম। চোখে মুখে তার প্রচন্ড রাগ। আকিব বলে ওঠে, শুধু শুধু এত রাতে ডেকে এনে বসিয়ে কেন রেখেছো? যদি কিছু বলার থাকে বলো, নয়তো আমি রুমে যাচ্ছি। তুই এতটা জানোয়ার কবে থেকে হয়ে গেছিস? এত বড় স্পর্ধা তোর হয় কি করে? কোন সাহসে তুই তোর আব্বুর গায়ে হাত তুলেছিস? সে কেন আগে আমার গায়ে হাত তুললো সেটা তাকে গিয়ে আগে জিজ্ঞাসা করে এসো। তুই মদ খাবি, তোকে মারবে না তো কি করবে? এতটা খারাপ কেমন করে হয়ে গেল আমার রক্ত? বাজে বকো না তো। আমি আমার টাকা দিয়ে মদ কিনেছি, খেয়েছি। তোমার স্বামীকে আমার গায়ে হাত তোলার? তোর টাকা কাজ করিস তুই? হ্যাঁ, তোর টাকা আছে কোথা থেকে? এত বড় হয়ে গেছিস, এখনো বাবার মার ঘাড়ে বসে খাস, আবার এসব বলতে লজ্জা লাগে না? তো এতগুলো কার টাকা? তোমার আর তোমার স্বামীর। তোমরা কি কাজ করে এত টাকা ইনকাম করছো? বড় ভাইকে বিদেশে পাঠিয়ে তার টাকা দিয়ে তো আয়েশ করেছো। তোমরা কি করে ভুলো এই কথা? তোর মতন একটা অমানুষকে আমি পেটে ধরেছি, এটা ভাবতে আমার এখন লজ্জা করছে। তোর ভবিষ্যৎ করার জন্য আমরা হাবিরের জীবন শেষ করে দিলাম, আর সেই তুই কি না এখন আমাদের গায়ে হাত তুলিস, আমাদের মুখে মুখে কথা বলিস? এই দিন দেখার জন্য তোকে এত কিছু করে দিয়েছি। যার টাকা দিয়ে এত বড় বাড়ি করেছো, এত জায়গা জমি কিনেছো, তাকেই তোমরা লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো। আমার সাথে যে তেমনটাই করবে না এটা তো আমি বিশ্বাস করতে পারি না। আর তাই সময় থাকতেই তোমাদের থেকে সবকিছু নিজের নামে লিখে নিয়েছি। একটা কথা বলছি, ভালো করে শুনে নাও। এই সবকিছু আমার, আর তাই আমি কি করব না করব সেসব নিয়ে তুমি বা তোমার স্বামী কোনো কথা বলতে আসবে না। চুপচাপ যদি দেখতে পারো তো দেখো, আর না দেখতে পারলে বাড়ি ছেড়ে চলে যাও।
এরপর থেকে আমার কোনো বিষয়ে তোমরা নাক গলাতে আসলে আমার থেকে খারাপ কেউ হবে না তোমাদের জন্য। বলেই বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সেখান থেকে নিজের রুমে চলে যায়। আকলিমা বেগম সেখানে বসে চোখের পানি ঝরাতে থাকে। অন্যদিকে আবির আর তন্নি খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নেয়। এরপর তন্নিকে রুমে দিয়ে আবির চলে যেতে নিলে তন্নি আবিরের হাত ধরে বলে, আমাকে ঘুম পাড়িয়ে দিবেন না? আবির মুস্কি হেসে তন্নির মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তন্নি আবিরের কোলে মাথা রেখে শুয়ে আবিরের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে থাকে। আবির তন্নির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময়ের মধ্যে তন্নি ঘুমিয়ে পড়ে। এরপর আবির খুব সাবধানে তন্নিকে বালিশে শুইয়ে দিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকাল 8টা। পলি বেগম আর রাজীব হাসান ডাইনিং রুমে বসে আছে। রাজীব হাসান বলে, পুতুলকে রাতেও খাওয়ার সময় ডাকলে না, এখনো কি ডাকবে না? এভাবে না খেতে থাকলে তো মেয়েটা মারা যাবে। ভুল যা করার করেই ফেলেছে, এখন সেসব ধরে বসে থাকলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? কি করব আমি? তোমার মেয়েকে ডাকতে গেলেই উল্টোপাল্টা কথা বলে, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমরাও তো মেয়েটাকে কম কথা শোনাইনি। আসার পর থেকে সব বাদ দিয়ে যাও, গিয়ে পুতুলকে ডেকে আনো। পলি বেগম বিরক্ত হয়, কিন্তু কিছু করারও নেই। নিজের মেয়ে তো। বসা থেকে উঠে পুতুলের রুমে চলে আসে, কিন্তু রুমে পুতুল নেই। রুমের সবখানে খুঁজে পুতুলকে পায় না। চলে আসতে নিলে চোখ পড়ে বেডের উপর একটা পৃষ্ঠা পড়ে আছে, উপরে মোবাইল রাখা। পলি বেগম মোবাইল আর পৃষ্ঠা হাতে নিয়ে নিচে চলে আসে দৌড়ে। এভাবে দৌড়ে আসতে দেখে রাজীব হাসান বলে, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? এটা পড়ো, তোমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, চিঠি লিখে গেছে আর মোবাইলও রেখে গেছে। রাজীব হাসান চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রিয় আব্বু আম্মু, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর পারলাম না তোমাদের কষ্টের কারণ হতে। আমার জন্য তোমরা প্রতিবেশীদের থেকে অনেক অপমানিত হয়েছ। আমি আর চাই না কেউ তোমাদের অপমান করুক, তাই বাড়ি ছেড়ে চলে গেলাম। একবার চেয়েছিলাম সুইসাইড করি, যেখানে নিজের মা বলে আমার মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো, সেখানে বেঁচে থেকে কি হবে। কিন্তু আমার সাহস হয়ে উঠলো না সুইসাইড করার জন্য, তাই বাড়ি ছেড়েই চলে গেলাম। আমি অনেক বড় ভুল করেছি, আমি জানি। একটা ভুল মানুষকে বিয়ে করেছি। আমি আকিবকে নয়, আবিরকে ভালোবাসতাম। কিন্তু যখন দেখলাম আকিবের নামে সব টাকা পয়সা জায়গা জমি, তখন আমি আবিরকে ছেড়ে আকিবকে ভালোবাসতে শুরু করলাম। আমার ভুলের শুরুটাই সেখান থেকে। আর তোমরা আমাকে যার কাছে ফিরে যেতে বলছো, সে আমাকে পতিতাদের সাথে তুলনা করে। তোমরাই বলো, তার সাথে কি আবার সবকিছু শুরু করা যায় এসব ভুলে? আমার সাথে এসব হওয়ার জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই আমার জীবনে এই দুঃখ ডেকে এনেছি। জানি না আমার এই ভুলের শেষটা কোথায় গেলে সমাধান হবে, কিন্তু তোমাদের সামনে থেকে আর তোমাদের কষ্ট দিতে পারবো না, তাই তোমাদের থেকে অনেক দূরে চলে গেলাম। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমাদের কষ্টের কারণ হয়ে ওটা তোমাদের অপদার্থ মেয়ে পুতুল। চিঠিটা পড়ে রাজীব হাসান আর পলি বেগমের চোখ থেকে পানি পড়তে থাকে। যতই ভুল করুক মেয়ে তো। পলি বেগম কান্না করতে করতে বলে, ওগো, তুমি আমার মেয়েকে যেখান থেকে পারো খুঁজে এনে দাও। আমরা আমাদের মেয়ের সাথে অনেক অন্যায় করেছি। ওর সাথে কি ঘটেছে সেটা না জেনে অনেক খারাপ কথা বলেছি ওর সাথে। আমার মেয়েটা এত কষ্ট পেয়ে আমাদের কাছে আসলো, আর আমরা মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি। আমাদের থেকে ওর এমন বিপদের সময় একটু সান্ত্বনা পেল না। কত কষ্ট নিয়ে মেয়েটা বাসা থেকে চলে গেছে। তুমি যেভাবে পারো আমার মেয়েকে এনে দাও। রাজীব হাসান স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি মুছতে মুছতে বলে, তুমি কান্না করো না, আমি যেভাবেই হোক পুতুলকে খুঁজে বের করব। এই সমাজে মানুষ কি বলে না বলে সেসব নিয়ে আর কখনো আমরা আমাদের মেয়ের সাথে খারাপ ব্যবহার করব না। তুমি শান্ত হও, আমি পুতুলকে ঠিক খুঁজে বের করব।
বলেই স্ত্রীর পিঠে হাত বোলাতে থাকে রাজীব হাসান। অন্যদিকে আবির সবার সাথে নাস্তা করে দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হতে গেলে তন্নি আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। তন্নি বলে, আজকেও কি লেট করে ফিরবেন? সেটা তো এখন বলতে পারছি না। যদি দোকানে বেশি কাজ থাকে তাহলে তো আসতে লেট হবেই। বুঝতেই পারছো, মাত্র নতুন দোকান খুলেছি, যদি তাড়াতাড়ি বন্ধ করে দিই তাহলে মানুষজন আসা কমে যাবে। বুঝেছি। আচ্ছা, আমি সিনেমায় অনেক দেখেছি বরেরা অফিসে যাওয়ার সময় বউকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে তারপর যায়। আপনি আমাকে জড়িয়ে ধরে চুমু দিবেন না? বলেই লজ্জায় মাথা নিচু করে নিজেই নিজের ওড়নার আঁচল মুঠো করে চেপে ধরে আছে। আবির মুচকি হেসে তন্নির দিকে কিছুটা ঝুঁকে বলে, এখনো আমরা হাজবেন্ড ওয়াইফ হইনি, যখন হব তখন ঠিকই করব। আবিরের কথা শুনে তন্নির মনটা খারাপ হয়ে যায়। আবির খুব ভালো করেই বুঝতে পারছে, তাই তন্নির মন ভালো করার জন্য আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে আলতো করে তন্নির গালে ঠোঁট ছোঁয়ায়। এরপর আর এক সেকেন্ডও লেট না করে এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। তন্নি গালে হাত দিয়ে আশেপাশে তাকায়, কাউকে দেখতে না পেয়ে একটা বিজয়ী হাসি দেয়। এরপর রুমে এসে একটা বালিশ বুকে জড়িয়ে একা একাই হাসতে থাকে। অন্যদিকে শেখ ভিলার সামনে কয়েকজন পুলিশ এসে দরজায় নক করে। আরফান শেখ দরজা খুলে পুলিশ দেখে ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জি জি বলুন, কাকে চাই? এটা তো আকিব শেখের বাসা, তাই না? জি, আমি ওর আব্বু। কিন্তু আপনারা আমার ছেলেকে কেন খুঁজছেন জানতে পারি? আপনার ছেলে কি বাসায় আছে? হ্যাঁ, বাসায় আছে। কিন্তু কেন আমার ছেলেকে খুঁজছেন সেটা তো বললেন না। আপনার ছেলের নামে মামলা করা হয়েছে। পুতুল নামে একটা মেয়েকে বিয়ের নাম করে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছে। কে মামলা করেছে আমার ছেলের নামে? আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পুতুল নিজের ইচ্ছা মতো এই বাসা থেকে চলে গেছে। ইচ্ছে করে নয়, আপনার ছেলে মেয়েটাকে বাধ্য করেছে চলে যেতে। আপনার ছেলেকে ডাকুন। কি প্রমাণ আছে আপনার কাছে যে আমার ছেলে বাধ্য করেছে? পুলিশ অফিসার কিছু না বলে আরফান শেখের দিকে পুতুলের লেখা চিঠিটা এগিয়ে দেয়। আরফান শেখ চিঠি পড়ে চুপ হয়ে যায়। পুলিশ অফিসার বলে, আপনার ছেলেকে ডাকুন, নয়তো আমরা বাধ্য হব বাসায় ঢুকে জোর করে ধরে নিয়ে যেতে। কি হয়েছে? কার সাথে এত কথা? আকলিফা বেগম বাসার ভিতর থেকে কথাগুলো বলতে বলতে বের হয়ে পুলিশ দেখে বাকি কথা বলতে পারে না। পুলিশ অফিসার আবার বলে, কি হলো? এখানে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না। ভালোই ভালোই বলছি, আপনার ছেলেকে ডেকে দিন। কেন আমার ছেলেকে কেন খুঁজছেন আপনারা? একই কথা আবার আপনাকে বলতে পারবো না, আপনার স্বামীর থেকে শুনে নেবেন। আর তোমরা দুজন যাও, এরা ভালো ব্যবহার ডিজার্ভ করে না। পুলিশ অফিসারের অর্ডার পেতেই সাথের পুলিশ বাসার ভিতরে ঢুকে যায়। কয়েকটা রুম খোঁজার পর আকিবকে খুঁজে পায়। আকিব কিছু বুঝে ওঠার আগে দুজন পুলিশ আকিবের হাতে হাত কড়া পরিয়ে টানতে টানতে বাসার বাহিরে নিয়ে আসে। এর মধ্যে অনেক লোকজনের ভিড় জমে গেছে। সবাই এসে সব কথা শুনে শেখ পরিবারের সবাইকে ছি ছি করছে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পুলিশ অফিসার আকিবকে টেনে গাড়িতে তোলে। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় শেখ ভিলা থেকে। আকলিফা বেগম আরফান শেখকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ওগো, কি হচ্ছে এসব আমাদের সাথে? আরফান শেখ আকলিফা বেগমকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিতে দিতে বলে, এইসব কিছুই আমাদের পাপের ফল আকলিমা। আমাদের বড় ছেলের চোখের পানির মূল্য দিতে হচ্ছে আমাদের। ওর সাথে করা অন্যায়গুলোই আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। আবির চুপচাপ চলে গেলেও ওর বুক ফাঁকা কান্নার আর্তনাদ আমাদের আজ এখানে নিয়ে এসেছে। স্বামী স্ত্রী একসাথে নীরবে চোখের পানি ফেলছে। অন্যদিকে পুলিশ আকিবকে থানায় নিয়ে এসে ইচ্ছে মতো মারতে থাকে। আকিব চিৎকার করে উঠছে প্রতি মারের আঘাতের সাথে। আকিবের চিৎকারে পুরো থানা কেঁপে উঠছে। পুলিশ অফিসার আকিবের গলায় ডান্ডা চেপে ধরে রাগী কণ্ঠে বলে, বল, কেন করেছিস মেয়েটার সাথে এমন? ঘুরতে যাবার নাম করে মেয়েটাকে মারধর করলে কেন? বিয়ের নামে কোনো একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করলি? স্যার, বিশ্বাস করুন, আমি এসব কিছুই করিনি। আমাদের মাঝে জাস্ট ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর ওর বাসা থেকে চলে গেছে। আচ্ছা, জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং।
তাহলে বাসা থেকে চলে যাবার কেন মেয়েটার খবর নিলি না? আর শেষে মেয়েটা কেন কিডন্যাপ করলি? মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, সব সত্যি কথা বল। আমি পুতুলকে কিডন্যাপ করিনি স্যার। আমি তো এটাও জানি না পুতুল বাসা থেকে চলে গেছে। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছুই জানি না। তুই কিছুই জানিস না? কিভাবে তোর মুখ থেকে সত্যি কথা বের করতে হয় আমার সবকিছুই জানা আছে। বলি আবার মারতে শুরু করে। প্রতিটা আঘাতের সাথে সাথে গলা ফাটিয়ে চিৎকার করছে আকিব। মারতে মারতে পুলিশ অফিসার হাঁপিয়ে ওঠে। আকিবও এই টর্চার সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। পুলিশ অফিসার হাতে থাকা ডান্ডাটা ছুঁড়ে ফ্লোরে ফেলে লকআপ থেকে বের হয়ে যায়। এরপর নিজের জায়গায় এসে বসে। সেখানেই বসে আছে রাজীব হাসান। পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে রাজীব হাসান বলে, কিছু বের করতে পারলেন স্যার? এত মারলাম তারপরও কোনো কিছু স্বীকার করলো না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমরা ঠিক খুঁজে বের করবো। আপনি নিশ্চিন্তে বাসায় যান। আপনার উপর ভরসা করে চলে যাচ্ছি স্যার। আমার একমাত্র মেয়ে, প্লিজ ওকে আমাদের বুকে ফিরিয়ে দিন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রাজীব হাসান আর কিছু না বলে চলে যায়। এদিকে সবুজ রুমে ঘুমিয়ে আছে। হঠাৎ খেয়াল করে তার বুকটা ভারী লাগছে। চোখ খুলে দেখে মারিয়াম তার বুকের উপর শুয়ে আছে। চমকে গিয়ে এক লাফে উঠে বসে। মারিয়াম বেডের একপাশে পড়ে যায় হুট করে সবুজ উঠে যাওয়ায়। মারিয়াম রাগী চোখে সবুজের দিকে তাকিয়ে বলে, ভূত দেখো মনে হচ্ছে, এভাবে আমাকে ফেলে দিলে কেন? ভূতের মতো হুট করে এসে আমার বুকের উপর শুয়ে আছো, তো আমি কি করে বুঝবো তুমি? আর বিয়ের আগে সব কি? সবকিছু তো ঠিকই হয়ে আছে, এখন শুধু কবুল বলা বাকি। এরপর তো এই বুকে সারা জীবন থাকবো। হঠাৎ করে এত রোমান্টিক হয়ে যাওয়ার কারণ কি? আমি আগে থেকেই রোমান্টিক, শুধু তুমি কাছে ছিলে না বলে দেখাতে পারিনি। আব্বু আম্মুর থেকে যেদিন শুনেছি তোমার সাথে আমার বিয়ে হবে, সেদিন থেকে শুধু তোমার ছবির সাথে কথা বলেছি। আর প্রহর গুনে গেছি তুমি কবে দেশে আসবে। দেশে আসার পর ভাবলাম তোমার সাথে অনেক সময় কাটাবো, কিন্তু এর মতো আবির ভাইয়ের এত সমস্যা, সময়ই পেলাম না। ওরে আমার রোমান্টিক হবু বউ রে। বলেই হ্যাসকেটাতে মারিয়ামকে নিজের কোলে বসিয়ে দেয় সবুজ। মারিয়ামের ঘাড়ে নাক ঘষতে ঘষতে সবুজ আবারও বলে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, এখন থেকে তোমার সকল স্বপ্ন পূরণ করব। আচ্ছা, তুমি কখন আসছো? আর আমার রুমে আসছো, আব্বু আম্মুকেও দেখেনি? সবাই দেখেছে আমি আমার হবু বরের কাছে আসছি, তাই কেউ কিছুই বলেনি। এখন কি আমাকে নিয়ে ঘুরতে যাবে? এই দুপুরে ঘুরতে যাবা কোথায়? ও রোদে আমার সুন্দর বউটা কালো হয়ে যাবে তো। তাই কি বললো? এখন দুপুর বিকেল 5টা বাজে, মোবাইলের দিকে তাকিয়ে দেখো। সবুজ মোবাইল হাতে নিয়ে দেখে 5টা ছুঁই ছুঁই। সে এত সময় ঘুমিয়েছিল বুঝতেই পারেনি। ঘুমে এত ডুবেছিলাম বুঝতেই পারিনি। আচ্ছা, তুমি গিয়ে আব্বু আম্মুর সাথে গল্প করো, আমি রেডি হয়ে আসছি। মারিয়াম ঠিক আছে বলে সবুজের গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সবুজ মুচকি হেসে ওয়াশরুমে চলে আসে। দেখতে দেখতে চলে আসে তন্নি আর আবিরের এক হবার সেই দিন। লাল রঙের বেনারসি পরে সোফায় বসে আছে তন্নি। পাশেই লাল রঙের একটা শেরওয়ানি পরে বসে আছে আবির। আজ তার জীবনের অনেক বড় একটা খুশির দিন, কিন্তু তবুও তার মন খারাপ। এমন দিনে তার পাশে তার পরিবারের কেউ নেই। খুব মিস করছে নিজের আব্বু আম্মুকে। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে আছে। এরপর কাজী সাহেব আবির আর তন্নির বিয়ের কাজ সম্পূর্ণ করে। আনন্দে মেতে ওঠে হাওলাদার বাড়ি। রাত 10টা। তন্নি বউ সেজে নিজের রুমে নিজের বেডে বসে আছে। রুমে যাওয়ার আগেই দরজার সামনে মারিয়াম আবিরকে আটকায়। সবুজ বলে, কি হলো? তুমি আবার আবিরকে আটকালে কেন? বারে এত কষ্ট করে ওনার জন্য বাসর ঘর সাজালাম, আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিবে না? তুমি সম্পর্কে আবিরের বউ হও, ও কেন তোমাকে এসব দিবে? তুমি চুপ থাকো। কি আবির ভাই, আমি কি এত কষ্ট করার পর বকশিস পাবো না? আবির বুঝকে হেসে পকেট থেকে 2000 টাকা বের করে মারিয়ামের হাতে দেয়। টাকা হাতে পেয়ে মারিয়াম সবুজকে উদ্দেশ্য করে বলে, এই তুমি এখন আবির ভাইকে আটকে রেখেছো কেন? ওনাকে রুমে যেতে দাও। আমি কোথায় আটকে রাখলাম? টাকা হাতে পেয়েই পুরো পল্টি। চুপচাপ এসো আমার সাথে।
বলে সবুজের হাত ধরে মারিয়াম সেখান থেকে চলে যায়। আবির রুমে প্রবেশ করে দেখে তন্নি বসে যে ঘোমটা দিয়ে বেডের উপর বসে আছে। আবির দরজা বন্ধ করে বেডে গিয়ে তন্নির মুখোমুখি হয়ে বসে। সাথে সাথে তন্নি নিজের ঘোমটা খুলে রাগী কণ্ঠে বলে, এত সময় কেন লাগলো তোমার আসতে? সেই কখন থেকে বসে আছি তোমার জন্য। আরে বাবা, আমি কি করব? ভাবি দরজার বাইরে ধরলো যে আমাদের জন্য বাসঘর সাজিয়েছে, তাই বকশিস নিয়ে তারপর রুমে আসতে দিল। আচ্ছা ঠিক আছে, আমি আবার ঘোমটা দিচ্ছি। তুমি সুন্দর করে আমার ঘোমটাটা তুলে আমাকে দেখো। বলেই আবার ইয়া বড় ঘোমটা টেনে নেয়। আবির মুচকি হেসে তন্নির ঘোমটা খোলে। তন্নির মুখের দিকে তাকিয়ে আছে এক পলকে। তন্নি কিছুটা লজ্জা পায় আবিরকে এমন করে তাকিয়ে থাকতে দেখে। আবির তন্নির থুতনিতে হাত রেখে বলে, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বউকে। মনে হচ্ছে আকাশ থেকে এক টুকরো চাঁদ জমিনে নেমে এসে আমার সামনে বসে আছে। আবিরের কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে তন্নি। তন্নি কিছু না বলে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ে। দু বাহু ধরে শক্ত করে জড়িয়ে নেয় আবিরকে। আবিরও নিজের বুকে জড়িয়ে নেয় তন্নিকে। কিছু সময় পর আবির তন্নিকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে গালে চুমু খায়। তন্নির পুরো শরীর কেঁপে ওঠে। শক্ত করে আবিরের শেরওয়ানি খামচে ধরে থাকে। আবির তন্নিকে নিয়ে ধীরে ধীরে বেডে শুয়ে পড়ে। পরের দিন সকাল 9টা। তন্নি মাত্রই গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করে। আবির ঘুমিয়ে আছে। তন্নির মাথায় দুষ্টুমি খেলা করে। এসে আবিরের মাথার পাশে বসে ভেজা চুলগুলো আবিরের মুখের উপর ছেড়ে দেয়। আবির হক চুকিয়ে উঠে বসে। তন্নি খিলখিল করে হাসতে থাকে। আবির তন্নির হাসি মাখা মুখের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। একটু পর একটানে তন্নিকে নিজের বুকে জড়িয়ে নেয়। এই কি করছো? আমি মাত্র গোসল করেছি, আবার গোসল করতে পারবো না। এমন দুষ্টুমি করো না। তুমি দুষ্টুমি করে আমার ঘুম ভেঙে দিয়েছো না, এখন তো শাস্তি তো পেতেই হবে। বলেই আবার দুজন ডুব দেয় ভালোবাসার সাগরে। এভাবে দেখতে দেখতে হাসি খুশিতে কেটে যায় 1 মাস। আকিব নিজের রুমে বেডে শুয়ে আছে। স্লাইন লাগিয়ে রাখা হয়েছে তাকে। পাশে বসে চোখে পানি ফেলছে আরফান শেখ আর আকলিমা বেগম। আকিবকে জামিনে ছাড়িয়ে এনেছে আরফান শেখ, আর আকিবকে নিয়ে কোর্টে লড়তে লড়তে সবকিছু বিক্রি করে দিয়েছে আরফান শেখ। এখন শুধু এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই তাদের কাছে। অন্যদিকে মাত্র 1 মাসের ব্যবধানে আবির হয়ে ওঠে এই শহরের কোটিপতিদের একজন। নিজের নামে এখন 10 থেকে 12টা দোকান আছে, 3টা গার্মেন্টস আর 4 থেকে 5টা আড়ত। আর এই সব কিছু আবিরের কর্মচারীর সংখ্যা কম করে হলেও কয়েক লাখ মানুষ। আজ গার্মেন্টস ঘুরে দেখার জন্য এসেছে আবির। ঘুরে ঘুরে সবার কাজ দেখছে আবির। হঠাৎ তার পা থমকে যায়। তার দিকে একটু দূরে একটা সেলাই মেশিনে বসে কাজ করছে পুতুল। আবির বেশ অবাক হয় পুতুলকে দেখে। আবির পুতুলের সামনে এগিয়ে যায়। পুতুল কাজ বন্ধ করে পাশে তাকিয়ে চমকে ওঠে আবিরকে দেখে। আজও কেউ পুতুলকে খুঁজে পায়নি। পুতুল সেদিন বাসা থেকে পালিয়ে তার একটা বান্ধবীর বাসায় চলে আসে। অনেক জায়গায় চাকরির জন্য গেলেও কোথাও চাকরি হয় না। সপ্তাহখানেক আগে আবিরের গার্মেন্টসে স্টাফ নিয়োগ দেওয়ার সময় পুতুলও আসে, আর চাকরি হয়ে যায়। আবির কৌতূহলী কণ্ঠে পুতুলকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? পুতুলের মুখে কোনো কথা নেই। চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে। আবিরের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখছে পুতুল। পুতুলের কোনো উত্তর না পেয়ে আবির আবার বলে, আমার কেবিনে এসো। বলে আবির নিজের কেবিনে চলে যায়। বাকি স্টাফরা অবাক হয়ে পুতুলের দিকে তাকিয়ে আছে। তাদের বস পুতুলকে কিভাবে চেনে এটাই সবার মাথায় ধরছে না। পুতুল চোখের পানি মুছে আবিরের কেবিনে চলে আসে। আবির পুতুলকে বসতে বললে পুতুল বসে পড়ে। এরপর আবির বলে, তোমার একই অবস্থা, আর এখানে কেন কাজ করছো তুমি? আর কি তোমাকে দিয়ে কাজ করায় কেন? পুতুল কিছু না বলে শব্দ করে কান্না করে দেয়। আবির বেশ অবাক হয় পুতুলকে কান্না করতে দেখে। আবির আবার বলে, প্লিজ কান্না বন্ধ করো। আর কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। পুতুল চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার ভাগ্য আজ আমাকে এখানে নিয়ে এসেছে। নিজের ভুলের মাসুল দিচ্ছি আজ আমি। কি বলছো তুমি? কিসের ভুল, কিসের মাসুল দিচ্ছ? তোমাকে ঠকিয়ে নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম, আর নিজেই ঠকে গেছি।
আমার কথা ছাড়ো, কি হয়েছে তোমার সেটা বলো। পুতুল একটা দীর্ঘশ্বাস ফেলে সবকিছু বলে। সবকিছু শুনে আবির চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। কথায় আছে না, কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। আমার এই পরিস্থিতির জন্য আমার সেদিনের সেই ভুল সিদ্ধান্তই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আবির কিছু বলবে তার আগে কেবিনে তন্নি প্রবেশ করে। তন্নিকে দেখে আবির বলে, তুমি এখানে কেন? তোমাকে খুব মিস করছিলাম, তাই চলে আসলাম। উনিকে আর কানা করছে কেন? আমার ছোট ভাইয়ের বউ আর পুতুল, ও হচ্ছে তন্নি, আমার ওয়াইফ। আমার ওয়াইফ কথাটা শুনে পুতুল নিস্তব্ধ হয়ে যায়। এক পলকে তন্নির দিকে তাকিয়ে আছে, তন্নিও তাকিয়ে আছে পুতুলের দিকে। পুতুল বসা থেকে উঠে তন্নির কাছে এসে বলে, তুমি খুব ভাগ্যবতী বোন, দোয়া করি সারা জীবন সুখে থাকো। বলে পুতুল বের হয়ে যায়। তন্নি আবিরের কাছে গিয়ে বলে, এক্সের সাথে একা এখানে কি করছিলে তুমি? তুমি কি আমাকে সন্দেহ করছো? একটুও না। আমি আমার বরকে এতটাই বিশ্বাস করি যতটা বিশ্বাস আমি আমার চোখেও করি না। আমি তো তোমাকে মিস করছিলাম, তাই এসেছি তোমার দেখার জন্য। আবির কিছু না বলে তন্নিকে ঘুরিয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে। তন্নির ঘাড়ে থুতনি রেখে বলে ওঠে, উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ, তার কাছে হাজারো শুকরিয়া। তোমার মতো এমন একজন স্ত্রী আমার জীবনে তিনি উপহার দিয়েছেন। আমিও উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছি তোমাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। আচ্ছা, ওর এই অবস্থা, তোমার বাসার মানুষের কি অবস্থা কে জানে? তাদের একটু খবর নেওয়ার প্রয়োজন না তোমার? জানি তোমার পরিবারের মানুষ তোমার সাথে অন্যায় করেছে, তাই বলে তুমিও যদি এখন তাদের খোঁজ খবর নাও, তুমিও তো তাদের সাথে অন্যায় করছো, তাই না? যত যাই হোক, তারা তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। তাদের ঋণ তো কখনো শোধ হওয়ার নয়। লোভে পড়ে তারা তোমার সাথে অন্যায় করেছে। তুমি যদি এখন তাদের ওপর রাগ করে অভিমান করে তাদের খবর না নাও, তাহলে তুমিও তো তাদের সাথে অন্যায় করছো। তুমি আমার সাথে এতদিন ধরে থেকেও আমাকে বুঝতে পারোনি তন্নি। আমি যে ভেতর ভেতরে প্রতিনিয়ত ভেঙে যাচ্ছি। মন তো চায় আব্বু আমার কাছে ছুটে যায়, কিন্তু মস্তিষ্ক তো যেতে বাধা দেয়। আর আমার সাথে যা করছে, এরপরে তাদের সামনে গিয়ে আমি কি করে দাঁড়াবো? মানুষ মাত্রই ভুল করে, তাই না? আর যেখানে মানুষই সারা জীবন বেঁচে থাকে না, সেখানে মানুষের ভুলগুলো ধরে রেখে কি লাভ বলো? মানুষই একদিন চলে যাবে এই পৃথিবী থেকে। সেই ভুলগুলো ভুলে যাওয়াটাই তো ভালো, নাকি? আর যে মাফ করতে জানে সে সবচেয়ে বড় মহান। দেখি একদিন সময় সুযোগ করে আব্বু আমার কাছে যাব। তারা আমার সাথে অন্যায় করছে, কিন্তু আমি ছেলে হয়ে তো তাদের সাথে অন্যায় করতে পারে না। জানি না তারা কেমন আছে, আমার কথা ভুল করে মনে করে কিনা। কথাগুলো বলতেই আবিরের চোখ পানিতে ভরে যায়। তন্নি আবিরের চোখের পানি মুছে দিয়ে দু চোখের পাতায় কিস করে। আবির তন্নিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে আকিব তার আব্বু আম্মুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আকলিমা বেগম ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে বাবা, তোর কষ্ট হচ্ছে? আকিব এবার শব্দ করে কান্না করে দেয়। অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তার আব্বু আম্মুর পায়ের কাছে বসে পড়ে। ছেলেকে এমন করে কান্না করতে দেখে আকলিমা বেগম আর আরফান শেখ একে অপরের দিকে তাকায়। আকিব তার আব্বু আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে তোমরা মাফ করে দাও আব্বু আম্মু। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ভাষায় কথা বলেছি, এমনকি তোমাদের গায়ে হাত পর্যন্ত তুলেছি। আর সেই তোমরা আমার এতটা সেবা করছো আমি অসুস্থ বলে। তোমরা আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। আমি টাকা পয়সার জন্য অমানুষ হয়ে গিয়েছিলাম। নিজের আম্মু আব্বুর সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছি। এমনকি পুতুলকেও আমি অনেক বাজে ভাষায় কথা বলেছি। তোমাদের মনকে আমি ভাইয়ের বিপক্ষে মিশিয়ে তুলেছিলাম। তোমাদের চোখে ভাইয়াকে খারাপ বানিয়েছিলাম। তোমরা আমাকে মাফ করে দাও। আমাকে একটা নতুন সুযোগ দাও তোমরা। আমি আর কখনো এমন ভুল করব না। নিজের ভুলগুলো শুধরে মানুষের মতো মানুষ হব। ছেলের এইরকম কথা শুনে আর কান্না করতে দেখে আরফান শেখ এর চোখ থেকে নীরবে পানি পড়ছে। আকলিমা বেগমও কান্না করতে করতে ছেলেকে ধরে তুলে বুকে জড়িয়ে নেয়।
ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে বলে, হে পাগল ছেলে, এমন করে কান্না করছিস কেন? সন্তান যতই অন্যায় করুক, মা বাবা তার ওপর রাগ করে থাকে না, হয়তো বা কিছু সময়ের জন্য অভিমান করে থাকে। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তাতেই আমরা অনেক খুশি। এখন আবিরকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। ওর সাথে আমরা অনেক অন্যায় করেছি, আবির আমাদের মাফ করলেই হয়। এরপর আরফান শেখ ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সকল কান্নাকাটির পর আরফান শেখ ছেলেকে উদ্দেশ্য করে বলে, পুতুলকেও খুঁজে বের কর বাবা। মেয়েটা কোথায় আছে, কি করছে কে জানে। ওর সাথে তুই যে অন্যায় করেছিস তার জন্য ওর কাছে মাপ চা। পুতুলকে নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু কর। আব্বু, পুতুলকে যে আজকে খুঁজে বের করতেই হবে। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। আকিবকে তার আব্বু আম্মু জড়িয়ে ধরে। রাত 10টা এখন। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। দুই ঠোঁটের মধ্যখানে জ্বলন্ত সিগারেট। সিগারেটে একটা টান দিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের কোণ ভেয়ে পানি পড়ছে। অতীতের সেই কষ্টের কথাগুলো মনে করে তন্নি ঘুমিয়েছিল। পাশে হাত দিতেই দেখে আবির নেই। শোয়া থেকে উঠে বসে রুমের চারিপাশে চোখ বোলায়, কিন্তু আবির রুমে নেই। বেড থেকে নেমে ব্যালকনিতে এসে দেখে আবির দাঁড়িয়ে আছে উল্টো দিক পিক করে। হাতে সিগারেট দেখে তন্নি রেগে যায়। কিছু না বলে হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আবির হুট করে এমন হওয়ায় পেছনে ঘুরে দেখে তন্নি রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। তন্নি কিছু বলতে যাবে তার আগেই আবিরের চোখে পানি দেখে মুহূর্তে রাগ গলে যায়। চোখের পানি মুছে আবিরের দুগালে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আবির কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে তন্নিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তন্নি কিছুই বুঝে উঠতে পারছে না। আবিরকে বুক থেকে তুলে দুগালে হাত রেখে আবার বলে, আপু আম্মুর কথা মনে পড়েছে? আবির এখনো নিশ্চুপ, জবাবে শুধু মাথা নাড়ে। তন্নি আবিরের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলে, তাহলে চলো কাল আমরা আপু আম্মুর কাছে যাই। কি করে যাব তাদের কাছে? তারা যে আমার এই মুখটাও দেখতে চায় না, যে বাড়িতে আমাকে তারা ঢুকতে দেয়নি। আমি কি করে এখন আবার সেই বাড়িতে যাব? 10 বছর পর বিদেশ থেকে এসেই তাদের থেকে অপমান আর অবহেলা পেয়েছি। কি করে এত সহজে সবকিছু ভুলে যাব আমি? বলতে পারো তন্নি? মনের মধ্যে তো তাদের জন্য আজও সেই সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা আছে। তাহলে কেন অভিমান করে নিজেকে দূরে রাখছো? এমনও তো হতে পারে আব্বু আম্মু তাদের ভুল বুঝতে পেরেছে আর তোমাকে খুঁজছে। আবির, আব্বু আম্মুর কথা অপমানিত হওয়ার তো কিছু নেই। তারা আমাদের বড়, তাদের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। তাদের সম্পূর্ণ অধিকার আছে আমাদের যা ইচ্ছে বলার। ছোটবেলায় আমরা তাদের কত কষ্ট দিয়েছি, কই তারা তো সেই সব মনে রাখেনি। তাহলে তুমি কেন সেই দিনের কথাগুলো ভুলতে পারছো না? কেন মন আর মস্তিষ্কের মধ্যে তুমি মস্তিষ্ককে জয় হতে দিচ্ছ? কি করে ভুলে যাব বলো? ক্ষুধার জ্বালায় ছটফট করে আম্মুর কাছে গিয়েছিলাম এক মুঠো খাবারের জন্য। আম্মু আমাকে যা তা বলে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিয়েছে। কি করে ভুলে যাব? আমার ছোট ভাই আমার গায়ে হাত তুলেছে। কি করে ভুলে যাব আমার আব্বুর সেই কথাগুলো? কেন ভুলতে পারবে না? আমার হাজবেন্ড তো খারাপ মানুষ না। প্রতিশোধ তো তারা নেয় যারা মনের মধ্যে হিংসে আর অহংকার নিয়ে বেঁচে থাকে। আমার হাজবেন্ড তো হিংসে করে না, মনের মধ্যে এতটুকু অহংকার নেই। তুমি তো কত গরিব অসহায় মানুষকে সাহায্য করো, এতিম বাচ্চাদের জন্য এতিমখানা তৈরি করেছো। তাহলে নিজের আব্বু আম্মু আর ভাইয়ের প্রতি কেন এতটুকু সহানুভূতিশীল হতে পারবে না? তুমি কি তাই করতে চাও তারা তোমার সাথে যা করেছিল? না তন্নি, আমি তো চাই না। আমরা কালকে আব্বু আম্মুর কাছে যাব। যা কষ্ট পাবার আমি পেয়েছি তাদের আমি কষ্ট দেব না। তাদের সাথে এতটুকু খারাপ আচরণ আমি করব না। এই না হলে আমার হাজবেন্ড। আচ্ছা, আর একটা কথা, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও আর কখনো এইসব ছাইপাশ খাবে না। ঠিক আছে, কথা দিলাম। চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে। বলেই তন্নি আবিরের হাত জড়িয়ে ধরে রুমে চলে আসে। আবির তন্নিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 10টা।
আরফান শেখ, আকলিমা বেগম আর আকিবকে বাসা থেকে বের করে দিয়েছে এলাকার মেম্বার। তার থেকে 5 লক্ষ টাকা সুদে নিয়েছে আকিব। টাকা চাইতে এসেছিল, কিন্তু টাকা দিতে না পারায় বাসা থেকে বের করে দিয়ে জোর করে বাড়ি দখল নিয়েছে। বাড়ির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে 3 জন। চোখে পানি নিয়ে আকিব তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে যখন রাস্তার সামনে আসে, তাদের সামনে একটা ব্ল্যাক রঙের তাহো জিপ এসে দাঁড়ায়। সবাই দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে আবির আর তন্নি। আবিরকে দেখে 3 জন মাথা নিচু করে ফেলে। আবির একবার 3 জনের দিকে তাকিয়ে বাড়ির দিকে তাকায়, দেখে কয়েকজন ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। আবির বুঝতে পারে এখানে অন্যায় কিছু হয়েছে। 3 জনের সামনে এসে আরফান শেখকে উদ্দেশ্য করে বলে, আব্বু, তোমাদের এই অবস্থা কেন? আর ওরা কারা বাসার সামনে এভাবে দাঁড়িয়ে আছে? আমাদের এই অবস্থা আমাদের পাপের জন্য হয়েছে। তোর সাথে আমরা যে অন্যায় করেছি তারই ফলে এগুলো। এসব নিয়ে পরে কথা হবে, এখন কি হয়েছে সেটা বলো। ভাইয়া, আমি মেম্বারের থেকে টাকা এনেছিলাম সুদে। তুমি দেশের বাইরে থাকার সময় ভেবেছিলাম ব্যবসা করব, কিন্তু সব টাকা মার খেয়ে গিয়েছিলাম। আর সেই টাকা দিতে না পারায় আমাদের বাসা থেকে বের করে দিয়েছে, বাড়ি জোর করে দখল করে নিয়েছে। তন্নি, তুমি আব্বু আম্মুর সাথে থাকো, আমি বাসার ভিতর থেকে আসছি। বলি আবির বাসার ভেতরে যেতে নিলে ছেলেগুলো আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমি তোমাদের সাথে ঝামেলা করার জন্য আসিনি, আমি মেম্বার সাহেবের সাথে কথা বলতে চাই। ছেলেগুলো তারপরেও আবিরের সামনে থেকে সরে না। যখন ছেলেগুলো আবিরকে মারতে যাবে, দরজার সামনে থেকে মেম্বার বলে ওঠে, এই কি করছিস তোরা? ও কি বলতে চায় আগে শুনতে তো দে, সরে যা সামনে থেকে। সবাই মেম্বারের কথা মতো সরে যায়। আবির মেম্বারের সামনে গিয়ে দাঁড়ায়। মেম্বার আবিরের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে, এরপর বলে, কে তুমি আর আমার সাথে কি কথা আছে তোমার? মেম্বার সাহেব, আমি আবির, আরফান শেখের বড় ছেলে আবির শেখ। তুমি আবির? দেশে আসলা কবে তুমি? তোমারে তো চিনতেই পারছি না, সেই প্রায় 11 বছর আগে দেখেছি। আমি কয়েক মাস আগে এসেছি, একটু সমস্যার জন্য বাসায় আসা হয়ে ওঠেনি। আচ্ছা দেখো বাবা, আমি মানুষকে টাকা দিয়ে সাহায্য করি, সময় মতো সেই টাকা না দিলে এসব করতে হয়। সাহায্য করেন না মানুষকে টাকা দিয়ে বিপদে ফেলেন, এরপর সুদের টাকা না পেলে অন্যায়ভাবে তাদের জায়গা জমি দখল করেন। আজও সেই আগের মতো রয়ে গেলেন আপনি। যাই হোক, আপনি কি করেন না করেন সেটা নিয়ে আমার মাথা ঘামার প্রয়োজন নেই। আমাদের বাসায় কেন দখল নিয়েছেন অন্যায়ভাবে? তোমার ছোট ভাই আমার থেকে টাকা এনেছে সুদে, সেই টাকা দেওয়ার সময় হয়ে গেছে গত মাসেই। আমি আরো 1 মাস বেশি সময় দিয়েছি, কিন্তু আমার টাকা দিতে পারছে না। আর কথা অনুযায়ী টাকা দিতে না পারলে বাড়ি আমার হয়ে যাবে। তোমার ভাই দলিল রেখে টাকা এনেছে, এখন তুমিই বলো আমার কি করা উচিত? সব মিলে এখন আপনার কত টাকা হয়েছে? সব মিলে তো প্রায় 10 লাখ টাকা হয়েছে। তুমি তো জানো আমি 1 লাখে প্রায় অর্ধে লাভ নিয়ে থাকি। ঠিক আছে, আমি আপনাকে পুরো 10 লাখ টাকাই দিচ্ছি, বাড়ির দলিলটা আমাকে দিন। না, এটা তো হতে পারে না। এই বাড়ির মূল্য তো এখন 10 লাখ টাকা নয়। বাড়িটা এখনো আপনার হয়নি, আর টাকার জন্যই তো আজ এসেছেন। টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। সেটা আরো 40 মিনিট আগেরই কথা। এখন এই বাড়ি আমার, বিক্রি করলে কম করে হলেও তো 1,50,000 পাবো। এটা কিন্তু অন্যায় করছেন আপনি এখন। সেটা তো আমি জানি। যাও, তুমি এত কষ্ট করে বিদেশে গিয়ে টাকা কামিয়েছো, তোমার থেকে এত টাকা নিব না। 10-এর জায়গায় 15 লাখ দিয়ে দাও। আবির কিছু না বলে গাড়ির কাছে আসে। সবাই আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আবির গাড়ি থেকে চেক বই নিয়ে 15 লক্ষ টাকা লিখে সাইন করে দিয়ে মেম্বারের দিকে চেকটা এগিয়ে দিয়ে বলে, ব্যাংকে গিয়ে এটা দেখালেই আপনার টাকা পেয়ে যাবেন, দলিলটা এবার দিন। আমি এত বোকা কাজ তো করব না। আগে টাকা তুলে আনা হবে, তারপর দলিল পাবে। তুমি যদি আমাকে ফাঁকা চেক ধরিয়ে দাও তাহলে তো আমি শেষ। বুঝতেই পারছো আমি শয়তান মানুষ, তাই শয়তানি চিন্তাটা আগেই মাথায় আসে। ঠিক আছে, যে কাউকে পাঠাতে পারেন, কাছে তো ব্যাংক রয়েছে।
মেম্বার একজনকে ডেকে চেকটা দিয়ে বলে ব্যাংকে যেতে। লোকটার সাথে সাথে চেক নিয়ে চলে যায়। কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। একটু পর সবকিছু বুঝতে পারবেন আম্মু। তুমি কে মা? জি, আমি আপনার বড় ছেলের বউ। আমার নাম তন্নি। তুমি আমাদের আবিরের বউ? জি আম্মু। তুমি আমাদের সম্পর্কে কিছুই জানো না মনে হয়। আমরা আবিরের সাথে কত বড় অন্যায় করেছি, তাই এখনো আমাকে আম্মু বলে ডাকছো। সবকিছু জানলে আমাদের মুখেও দেখতে চাইতে না। আমি সবকিছু জানি আম্মু, একটু অপেক্ষা করুন, সবকিছু বুঝতে পারবেন। তাদের কথার মাঝে মেম্বারের লোক হাতে করে একটা ব্রিফকেস নিয়ে আসে। মেম্বার ব্রিফকেস হাতে নিয়ে খুলে দেখে টাকা আর টাকা। এরপর ব্রিফকেস বন্ধ করে আবিরের হাতে বাসার দলিল দিয়ে হাসতে হাসতে তার লোকজনকে নিয়ে চলে যায়। আবির তার আব্বু আম্মুর কাছে এসে বাসার দলিল এগিয়ে দেয়। সবাই মাথা নিচু করে থাকে। আবির তার আব্বুর হাত ধরে হাতে দলিল দিয়ে বলে, এটা তোমাদের বাড়ি, আর এই বাড়ির দলিল তোমাদের কাছেই থাকবে। আবিরের মুখের দিকে তাকিয়ে আছে শেখ পরিবারের সবাই। সবার চোখ থেকে পানি পড়ছে। আরফান শেখ হুট করে আবিরের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবির তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে তার আব্বুর মুখোমুখি হয়ে বসে বলে, এটা তুমি কি করলে আব্বু? আমাকে এত বড় অপরাধী করে দিলে। অপরাধী আমি রে বাবা, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি। তোর সকল আশাগুলো এই হাতে আমি নষ্ট করে দিয়েছি। তোর চোখ থেকে অকারণে পানি জড়িয়েছি। তোর উপর আমি অনেক জুলুম করেছি। উপরওয়ালা আমাকে কখনো মাফ করবে না। তুই আমাদের জন্য এত কিছু করলি, আর আমরা অকৃতজ্ঞতার মতো তোর সাথে আচরণ করেছি। যে বাড়ির প্রতিটি ইট বালু তোর টাকা দিয়ে কেনা হয়েছে, সেই বাড়িতেই তোকেই ঢুকতে দেয়নি। কত বড় অমানুষ আমি। এসব কথা বলে আমাকে আর অপরাধী করো না আব্বু। তোমরা আমার জন্য যা করেছো তার তুলনায় তো সব কিছুই না। আমি তোমাদের জন্য এই পৃথিবীতে এসেছি। ছোট থেকে তোমরা আমাকে লালন পালন করে বড় করেছো। আমাকে দেশের বাইরে যাওয়ার সমস্ত খরচ দিয়েছো, নয়তো আমার পক্ষে কখনো দেশের বাইরে যাওয়া সম্ভব হতো না। তোর মনটা সত্যি অনেক বড় বাবা। উপরওয়ালা তোকে অনেক ধৈর্য শক্তি দিয়েছে, নয়তো তোর সাথে আমরা যা করেছি আমাদের উপর প্রতিশোধ নেওয়ার কথা ছিল তোর, আর সেখানে তুই আমাদের বিপদে এসে পাশে দাঁড়ালি। কার উপর প্রতিশোধ নেবো আব্বু? আমার জন্মদাতা মা বাবার উপর, যারা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। প্রতিশোধ নেয় ছোট মনের মানুষের আব্বু, আর নিজেদের সাথে প্রতিশোধ হয় না। তবুও তুই আমাকে মাফ করে দে বাবা। তোর সাথে করা অন্যায়গুলোর কথা মনে পড়লে নিজেকে এতটা ছোট মনে হয় আমার থেকে খারাপ আর এই পৃথিবীতে কেউ নেই। এসব কথা বলো না। তুমি আমার কাছে মাপ চাইলে যে আমার ইহকাল পরকাল সবকিছু হারিয়ে ফেলবো। তোমার এই হাত দুটো শুধু আমার মাথায় রেখো, আমাকে দোয়া করার জন্য, আমার কাছে মাপ চাইবার জন্য নয়। ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আরফান শেখ। আবিরও তার আব্বুকে জড়িয়ে ধরে নীরবে কান্না করতে থাকে। কিছু সময় পর আবির তার আব্বুকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দেয়। আরফান শেখও ছেলের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। আবির তার আব্বুকে বসা থেকে ধরে তোলে। এরপর তার আম্মুর সামনে গিয়ে দাঁড়ায়। আকলিমা বেগম কিছু না বলে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবির চোখ বন্ধ করে তার আম্মুকে জড়িয়ে ধরে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। এতদিন সবকিছুই যে ছিল তার কাছে, ছিল না শুধু বাবা মায়ের ভালোবাসা, আজ সে ভালোবাসাও সে পেয়ে গেল। নিজের শূন্য বুকটা যে আজ পূর্ণ হয়ে গেছে। একটু পর আবির তার আম্মুকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। আকলিমা বেগম ছেলের দুহাত শক্ত করে চেপে ধরে কান্না করতে করতে বলে, আমাকে তুই মাফ করে দে রে বাবা। আমি মা হয়ে কি করে পারলাম তোর সাথে এতটা জঘন্যতম আচরণ করতে? এক মুঠো ভাত খেতে চেয়েছিলি তুই আমার কাছে, আমি সেটাও তোকে দেইনি। কত খারাপ ব্যবহার করে তোকে তাড়িয়ে দিয়েছি। নিজেরা তোর টাকায় কত ভালো ভালো খাবারই খেয়েছি, আর তুই নাকি ছোট কুড়ে ঘরে শুয়েছিলি। একবারও জন্য তোর খবর নেইনি। আমার মতন এত জঘন্য মা আর এই পৃথিবীতে নেই। যে সময় তোর পাশে আমার থাকার কথা ছিল,
সেই আমি কিনা তোকে কত বাজে ব্যবহার করে তাড়িয়ে দিয়েছি। ভুল মানুষ মাত্রই হয় আম্মু। আর তুমি আমাকে যা ইচ্ছে বলতে পারো, তুমি তো আমার মা। তোমার পায়ের নিচে যে আমার বেহস্ত, তুমি আমার কাছে মাপ চেয়ে আমার থেকে আমার সেই বেহস্তকে দূরে ঠেলে দিও না আম্মু। যদি তাই হয়ে থাকে তাহলে আমি কিভাবে পারলাম তোর সাথে এত খারাপ ব্যবহার করতে? কি করে পারলাম তোকে এত আঘাত দিয়ে কথা বলতে? কি করে পারলাম আমি ভুলে যেতে? তুই প্রবাসের মাটিতে দিনরাত কষ্ট করেছিস আমাদের ভালো রাখার জন্য। আমি মা হওয়ারই যোগ্য না। এসব কথা বলো না আম্মু। তোমার কষ্টের কাছে আমার এই কষ্ট যে কিছুই না। 10 মাস 10 দিন আমাকে তোমার গর্বে রেখেছো, আমার জন্য কত কষ্ট সহ্য করেছো। ঠিক মতো ঘুমাতে পারোনি, খেতে পারোনি ঠিক মতো আমার জন্য। তুমি বাঁচবে কিনা তা জানতে না, তারপরেও আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছো। তোমার এই কষ্টের কথা আমি কিভাবে ভুলে যাব? কি করে আম্মু? তোমার বুকের এক ফোঁটা দুধের মূল্য যে আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না। তুমি তো আমার সব আম্মু, তুমি তো আমার স্বর্গ। আকলিমা বেগম ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকিব সবার থেকে দূরে গিয়ে একপাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। আবিরের জীবনের সমস্ত কষ্টের কারণ যে সেই যে তার আব্বু আম্মুকে উল্টোপাল্টা বুঝিয়ে আবিরের জন্য তাদের মনে বিষ ঢেলে দিয়েছে। আকলিমা বেগম ছেলেকে বুক থেকে তুলে কপালে গালে সারা মুখে চুমু দিতে থাকে। তন্নির চোখ থেকে নীরবে পানি পড়ছে, ঠোঁটে আজ তার বিজয়ের হাসি। আবির যে আবার সবকিছু পেয়ে পূর্ণ হয়েছে, এটাই তো তন্নি চেয়েছে। আবির তার আম্মুকে ছেড়ে দিয়ে আকিবের পেছনে গিয়ে দাঁড়ায়। আকিবের কাঁধে হাত রাখতেই আকিব পেছনে ঘুরে আবিরকে দেখতে পেয়ে সোজা আবিরের দুপা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। তোমার সকল কষ্টের কারণ আমি আব্বু আম্মু তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছি, তাদের মন থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, এমনকি তোমার ভালোবাসার মানুষকেও আমি তোমার থেকে কেড়ে নিয়েছি। তোমার সকল কষ্টের জন্য শুধুমাত্র আমি দায়ী ভাইয়া। আমার জন্যই তোমাকে এত আঘাত সহ্য করতে হয়েছে। আমাকে তুমি মাফ করে দাও। আবির উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আকিবের দু বাহু ধরে টেনে উপরে তোলে। আকিব মাথা নিচু করে কান্না করছে। আবির আকিবের দুগালে হাত রেখে কপালে চুমু দিয়ে বুকে টেনে নেয়। আকিব আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করছে। আবির আকিবের পিঠে হাত বোলাতে বোলাতে বলে, এই পাগল, কান্না করছিস কেন? আরে তুই ছোট, তুই ভুল করবি, এটাই তো স্বাভাবিক। আমার তোর উপর কোনো রাগ নেই ভাই। বলেই আকিবকে বুক থেকে তুলে আবার কপালে চুমু দেয়। আকিব চোখের পানি মুছে আবিরের দিকে তাকিয়ে বলে, তুমি এত সহজে কিভাবে ক্ষমা করতে পারো ভাইয়া? আমি তোমার থেকে সবকিছু কেড়ে নিয়ে তোমাকে রাস্তায় নামিয়ে দিয়েছি, আর তুমি এত সহজে আমাকে মাফ করে দিচ্ছ? তুই যে আমার ছোট ভাই, আমার কলিজার টুকরো, তোকে মাফ করবো না তো কাকে মাফ করবো? ভুল করেছিস বলে আমি তোর উপর রাগ করে থাকবো? আমি আর এই ভুল করব না ভাইয়া। বাকিটা জীবন তোমার সমস্ত কথা শুনে চলবো, তোমার কথার বাইরে কখনোই যাব না। তাদের কথার মাঝে বাড়ির গেটে একটা গাড়ি এসে থামে। সবাই সেদিকে তাকায়। গাড়ি থেকে সবুজ, মারিয়াম, পুতুল, তানভীর হাওলাদার ও শাহিদা বেগম নেমে আসে। আবির আকিবকে বলে, যা গিয়ে পুতুলের কাছে ক্ষমা চা, আর কখনো এমন ভুল করবি না। আকিব মাথা নেড়ে পুতুলের সামনে গিয়ে দাঁড়ায়। পুতুল অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। আকিব পুতুলের দুহাত ধরে কান্না জড়ানো কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে পুতুল, আমাকে মাফ করে দাও। লাস্ট একটা সুযোগ দাও আমাকে। আমি আর কখনো এমন ভুল করব না। তুমি কষ্ট পাও এমন কিছু আমি আর কখনোই করব না, কথা দিলাম। তোমাকে বিশ্বাস করে একবার কষ্ট পেয়েছি, আবার আমি সেই ভুল করব না। ভাবি, আকিব ভাই এখন আগের মতো নেই, নিজেকে সে পরিবর্তন করে ফেলেছে। তাকে মাফ করে দিয়ে আর একটা সুযোগ দিন। এত কিছুর পরে আবিরই সব কিছু ভুলে গেছে, আপনি কেন পারবেন না? এ পুতুল, তুমি আকিবকে মাফ করে দাও। নিজের ভুলের জন্য অনেক কষ্টও পেয়েছো। তুমি চলে যাবার পর তোমার আব্বু আকিবকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গিয়েছিল, অনেক মারধর সহ্য করেছে। তুমি আর নিজেকেও কষ্ট দিও না, আর আকিবকেও কষ্ট দিও না। সব ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করো। তাহলে ওকে কান ধরে 10 বার উঠবস করতে বলুন।
আকিব পুতুলের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। আবির আকিবের পাশে দাঁড়িয়ে বলে, এমন করে তাকিয়েছিস কেন? কান ধরে উঠবস করা শুরু কর। ভাইয়া, এখানে বাসার সামনে কানে ধরে উঠবোস করবো? কিছু করার নেই ভাই, শুরু কর। আকিব একবার সবার দিকে তাকায়, সবাই মুখে হাত রেখে হাসে। আকিব মাথা নিচু করে কান ধরে উঠবস করতে শুরু করে। সবাই একসাথে হেসে ওঠে। পুতুল আকিবকে জড়িয়ে ধরে। আবির তন্নিকে তার আব্বু আম্মুর সামনে নিয়ে গিয়ে বলে, আব্বু আম্মু, ওর নাম তন্নি, আমার ঘরের লক্ষ্মী, যার জন্য আজ আবার তোকে ফিরে পেলাম। আবিরকে থামিয়ে দিয়ে আকলিমা বেগম বলে। আবির মাথা নাড়ে। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে পলি বেগম আর রাজীব হাসান। মেয়ের কাছে ক্ষমা চায় নিজেদের ভুলের জন্য। পুতুল তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে। আকিবও ক্ষমা চায় তার শ্বশুর আর শাশুড়ির কাছে। সবকিছু ভুলে সবাই এক হয়ে যায়। রাতের খাবার খেয়ে আবির আর তন্নি শুয়ে আছে পাশাপাশি। আবির শোয়া থেকে উঠে তন্নিকে ধরে বসিয়ে দেয়। মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে তন্নির কোলে মাথা রাখিয়ে, কি হলো তোমার আবার? ঘুমাবে না? তুমি যেন ঠিক রূপকথার মতো চুপ করে আমার জীবনে আসলে, আমিও এক প্যাক পা করে তোমার দিকে এগিয়ে আসলাম। উড়ে যাওয়া মেঘের মতো আমার সকল কষ্টগুলো উড়ে গেল। আমার সকল এলোমেলো গল্পগুলোকে তুমি তোমার নামে সাজিয়ে দিলে। তোমাকে বলে বোঝাতে পারবো না কিভাবে আমাকে তুমি বদলে দিয়েছো। এখন তুমি মিশে আসো আমার অন্তরাত্মায়। খেয়ালি জীবনটা আমার ঠিকানা পেয়েছো শুধু তোমার ছোঁয়ায়। আমি তো আধারে হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার জীবনে এসে আমাকে তোমার মতো করে গড়ে নিলে, আর আমিও বদলে গেলাম তোমার ছোঁয়ায়। সকল খেয়ালি জীবন ছেড়ে সোজা হয়ে গেছি তোমার রঙের রঙিন হয়ে। আমাকে তুমি এক অন্য মানুষ করে গড়ে দিলে। আমি আমাকে এই তোমার নামে সঁপে দিলাম পুরোটা তন্নি। তুমি আমার অন্তরাত্মায় থাকবে সারা জীবন। আমিও নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি তোমাকে পেয়ে। তুমি আমার জীবনের সমস্ত সুখ আর দুঃখ। তুমিও জুড়ে আছো আমার পুরো অন্তরাত্মাতে। সেই তুমি আমার আড়ালে কষ্ট পাবে আব্বু আম্মুর জন্য, সেটা আমি কিভাবে দেখি। তাই তোমার মনের সাথে যে যুদ্ধ তুমি করছিলে, সেখানে আমি তোমাকে একটু মনকে জয়ী হতে সাহায্য করলাম। বলেই তন্নি আবিরকে ধরে তার মুখোমুখি করে। এরপর আবিরের দুগালে হাত রেখে কপালে, গালে, চোখের পাতায় চুমু খায়। আবির শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে তন্নিকে। তন্নিও শক্ত করে জড়িয়ে ধরে আবিরকে। একে অপরকে জড়িয়ে ধরে বেরিয়ে শুয়ে পড়ে। এখন এখানে কি হতে পারে, কারো কি অজানা আছে নাকি? দুজনে রোমান্টিক মোড়ে আছে, এর বেশি কিছু বলতে পারবো না। আবির ভাই দর্শককে বলে দিন এদের লজ্জা নেই। শেখ পরিবারের সকল মান অভিমান শেষ হয়ে গেছে। আবিরও তার বাবা মা ভাইয়ের থেকে সে ভালোবাসা পেয়েছে, যে ভালোবাসা পাবার স্বপ্ন নিয়ে সে দেশে এসেছিল। বটগাছটি মরলো, আর এবার আমাদের গল্পটাও ফুরলো। গল্পটা এখানেই শেষ করছি। এরপর আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।